নমস্কার সবাইকে। তো আমরা আগের ভিডিওতে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি পুরোটা কভার করেছিলাম। তো আমরা ভিডিও সেকেন্ড পার্টে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা মিডাইভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রিটা আমরা কভার করব। তো মিডাইভাল হিস্ট্রির প্রথম আমাদের অধ্যায় হচ্ছে দিল্লি সুলতানি বংশ। শুরু করা যাক বেশি দেরি না করে। আর অবশ্যই আগের ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে। ডাব্লিউপির আগে এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমাদের ডাব্লিউপির ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে কমন থাকবে। তো অবশ্যই দেখে রাখবে পুরো ভিডিওটা। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আর এই ভিডিওটাও তোমরা দেখে নেবে। এটা তো মিনিমাম তোমরা চেষ্টা করো 20টার মতো লাইক করার, তাহলে আমি পরবর্তী ভিডিওর জন্য আমি মোটিভেটেড থাকবো। ঠিক আছে, তাহলে শুরু করি। আর তোমরা অবশ্যই এই ভিডিওটাতে নিজের ভালোবাসা দেখাবে, নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে সুলতানি বংশ। সুলতানি বংশের প্রতিষ্ঠাতাকে সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কত সালে দিল্লি সিংহাসনে বসে? 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লি সিংহাসনে বসে। কুতুবুদ্দিন আইবক কোন বংশের প্রতিষ্ঠা করে? তো কুতুবুদ্দিন আইবক দাস বংশ বা যেটাকে গোলাম বংশ বা মামলুক বংশ বলা হয়, তার প্রতিষ্ঠা করে। কুতুব মিনার কে নির্মাণ করে? কুতুব মিনার নির্মাণ করে কুতুবুদ্দিন আইবক। আর কার স্মৃতির উদ্দেশ্যে করেছিল? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নামে একজন সুফি সন্তের স্মৃতিতে কুতুবুদ্দিন আইবক এটি নির্মাণ শুরু করে। কুতুব মিনার কে সম্পূর্ণ করে? কুতুব মিনার শুরু অবশ্যই কুতুবুদ্দিন আইবক করেছিল, কিন্তু 1210-এ তার মৃত্যু হয়ে যায়। পোলো খেলতে গিয়ে মৃত্যু হয়ে যাওয়ায় সেই কাজটা সম্পূর্ণ করতে পারেনি। তো তার জামাতা ইলতুৎমিশ এই কাজটি 1227 খ্রিস্টাব্দে এটা সম্পূর্ণ করে, কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করে। কুতুব মিনারের উচ্চতা কত? কুতুব মিনারের উচ্চতা হচ্ছে 72.5 মিটার। এটা ফিটে বলতে গেলে 238 ফিট। ইলতুৎমিশ কত সালে সিংহাসনে বসে? ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। ইলতুৎমিশের রাজত্বকাল কত? ইলতুৎমিশের রাজত্বকাল হচ্ছে 1211 থেকে 1236। ইলতুৎমিশের সময় কোন মঙ্গল আক্রমণ হয়েছিল? ইলতুৎমিশের সময় 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ আক্রমণ করে। ইলতুৎমিশ কোন মুদ্রা চালু করে? ইলতুৎমিশ দুই ধরনের মুদ্রা চালু করেছিল, রৌপ্য মুদ্রা এবং তামার মুদ্রা। রৌপ্য মুদ্রার নাম হচ্ছে টঙ্কা আর তামার মুদ্রার নাম হচ্ছে জিতল। ইকতা প্রথার প্রচলন কে করে? ইকতা প্রথার প্রচলন করেছিল ইলতুৎমিশ। এখানে সামরিক কর্মচারীদের জায়গির দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। 40 চক্র কে তৈরি করে? 40 চক্র তৈরি করে ইলতুৎমিশ, যেখানে 40 জন শক্তিশালী তুর্কি আমিরদের নিযুক্ত করে, যাদের কাজ ছিল যে রাজাকে তার শাসনে সাহায্য করা। রাজিয়া সুলতান কার কন্যা? রাজিয়া সুলতান হচ্ছে ইলতুৎমিশের কন্যা। রাজিয়া সুলতান কত সালে রাজত্বে বসেন? রাজিয়া সুলতান 1236-এ সিংহাসনে বসেন এবং 1240 পর্যন্ত রাজত্ব করেন। সুলতানা রাজিয়া কেন ব্যর্থ হয়েছিল? সুলতানা রাজিয়া ব্যর্থ হওয়ার পেছনে কারণ হচ্ছে 40 চক্র তাকে উৎখাত করে। বলবন কত সালে সুলতান হন? বলবন 1266 খ্রিস্টাব্দে সুলতান হন। কে 40 চক্র প্রথার অবসান ঘটায়? বলবন 40 চক্র প্রথার অবসান ঘটায়। বলবনের রাজত্বকাল কত? বলবনের রাজত্বকাল হচ্ছে 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। বলবনের শাসন নীতি কি ছিল? বলবনের শাসন নীতি ছিল রক্ত ও লৌহ নীতি। বলবন কোন পদ্ধতি চালু করে? বলবন দুটি পদ্ধতি চালু করেছিল, একটা হচ্ছে সিজদা আর একটা হচ্ছে পাইবস। সিজদা মানে সম্রাটের আগে নতজানু হওয়া, আর পাইবস মানে তার পদচুম্বন করা, পা চুম্বন করা। তিনি নিজেকে ঈশ্বরের দূত হিসাবে নিজেকে প্রচার করতেন। খিলজি বংশের প্রতিষ্ঠা কে করে? খিলজি বংশের প্রতিষ্ঠা করে জালালউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি কত সালে সিংহাসনে বসে? আলাউদ্দিন খিলজি 1296 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। প্রথম দাক্ষিণাত্যে আক্রমণ কে করে? প্রথম দাক্ষিণাত্যে আক্রমণ হয় জালালউদ্দিন খলজির সময়। আলাউদ্দিন খলজি করেছিল। আর কোথায় করেছিল? দেবগিরিতে করেছিল। আর দেবগিরির সেই সময় রাজা ছিল রামচন্দ্র। আলাউদ্দিন খলজির রাজত্বকাল কত? আলাউদ্দিন খলজির রাজত্বকাল হচ্ছে 1296 থেকে 1316। আলাউদ্দিন খিজি আলাউদ্দিন খলজি কোথায় জয় করেছিল? আলাউদ্দিন খলজি গুজরাট, রাজস্থান আর দাক্ষিণাত্য জয় করেছিল। আলাউদ্দিন খলজি কোন দুর্গ জয় করে?
আলাউদ্দিন খলজি অনেকগুলি দুর্গ জয় করেছিল, তার মধ্যে মূল যে দুর্গ সেটা হচ্ছে চিত্তর আর রণথম্বর দুর্গ। আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিল? আলাউদ্দিন খলজির সেনাপতি, দাক্ষিণাত্যের সেনাপতি ছিল মালিক কাফুন। আলাউদ্দিন খলজি কোন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে? আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে, যার নাম ছিল সাহান ই মান্ডি, আর তিনি গুপ্তচর বিভাগও চালু করেছিলেন। মালিক কাফুনের উপাধি কি? মালিক কাফুনকে হাজার দিনারি বলা হয়। আলাউদ্দিন খলজির সময় মঙ্গল আক্রমণ কয়বার হয়? আলাউদ্দিন খলজির সময় 6বার মঙ্গল আক্রমণ হয়, কিন্তু সেইগুলো সব ছিল ব্যর্থ আক্রমণ। আলাউদ্দিন খলজির উপাধি কি ছিল? আলাউদ্দিন খলজিকে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। তুগলক বংশের প্রতিষ্ঠা কে করে? তুগলক বংশের প্রতিষ্ঠা করে গিয়াসউদ্দিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কত সালে সিংহাসনে বসে? মোহাম্মদ বিন তুগলক 1325 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল কত? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল হচ্ছে 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী কোথায়? মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ শিফট করে, আর দৌলতাবাদকেই দেবগিরি বলা হয়, ওই জন্য একে পাগলা রাজাও বলা হয় তার উল্টাপাল্টা ডিসিশনের জন্য। মোহাম্মদ বিন তুগলক কোন মুদ্রা চালু করে? মোহাম্মদ বিন তুগলক তাম্র মুদ্রা বা টোকেন কারেন্সি চালু করে, যেটি পরবর্তীতে ব্যর্থ হয়। মোহাম্মদ বিন তুগলককে বুদ্ধিমান পাগল রাজা বলা হয় কেন? কারণ তার পরিকল্পনাগুলো ভালো ছিল, কিন্তু বাস্তবায়নের পদ্ধতি ঠিক ছিল না, ওই জন্য তিনি ব্যর্থ হয়েছিলেন। ইবন বতুতা কার সময় ভারতে আসে? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসে। কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল? 1333 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল। কোথা থেকে? মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন। ইবন বতুতার লেখা বইটির নাম কি? ইবন বতুতার লেখা বইটির নাম হচ্ছে সফরনামা বা রাহেলা। ফিরোজ শাহ তুগলক কত সালে সিংহাসনে বসে? ফিরোজ শাহ তুগলক 1351 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল কত? ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল হচ্ছে 1351 থেকে 1388। ফিরোজ শাহ তুগলক কি প্রতিষ্ঠা করেছিল? দাস বংশের জন্য দিওয়ান ই বন্দেগান বিভাগ প্রতিষ্ঠা করেছিল। দাসদের জন্য দিওয়ান ই বন্দেগান বিভাগ প্রতিষ্ঠা করেছিল। তৈমুর লং কত সালে ভারতে আক্রমণ করে? তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে। তৈমুর লঙ্গের আক্রমণের ফলে কোন বংশের পতন হয়? তুঘলক বংশের পতন হয়। সৈয়দ বংশের প্রতিষ্ঠা কে করে? সৈয়দ বংশের প্রতিষ্ঠা করে খিজির খাঁ। সৈয়দ বংশ সময়কাল কত? সৈয়দ বংশের সময়কাল হচ্ছে 1414 থেকে 1451। লোদি বংশের প্রতিষ্ঠা কে করে? লোদি বংশের প্রতিষ্ঠা করে বহুলল লোদি। ইব্রাহিম লোদি কত সালে সুলতান হন? ইব্রাহিম লোদি 1517 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, আর এটাতে জয়লাভ করেছিল বাবর। তারপর লোদি বংশের প্রতিষ্ঠা করে বহুলল লোদি। আগ্রা শহরটি কে নির্মাণ করে? আগ্রা শহরটি সিকন্দর লোদি নির্মাণ করেছিল। দিল্লি সুলতানে কয়টি বংশ রাজত্ব করেছিল? দিল্লি সুলতানে 5টি বংশ রাজত্ব করেছিল। প্রথম বংশ হচ্ছে গোলাম বা দাস বংশ, বা এটাকে মামলুক বংশ বলা হয়। সেকেন্ড হচ্ছে খিলজি বংশ, থার্ড নম্বর হচ্ছে তুঘলক বংশ, 4 নম্বর হচ্ছে সৈয়দ বংশ, এবং 5 নম্বর হচ্ছে লোদি বংশ। কোন বংশ সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করে? তো তুঘলক বংশ সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করে। সবচেয়ে কম সময় ধরে রাজত্ব করে কোন বংশ? খলজি বংশ সবচেয়ে কম সময় ধরে রাজত্ব করে। সুলতানি যুগের প্রশাসনের প্রধান কে ছিল? সুলতানি যুগের প্রশাসনের প্রধান ছিল সুলতান। দিওয়ান ই ইজারত কি ছিল? দিওয়ান ই ইজারত ছিল সামরিক বিভাগ। দিওয়ান ই রিয়াসত কি ছিল? দিওয়ান ই রিয়াসত ছিল বৈদেশিক বিভাগ। দিওয়ান ই ইনসা কি ছিল? দিওয়ান ই ইনসা ছিল পত্রালয় বিভাগ। দিওয়ান ই আরিজ কি ছিল? দিওয়ান ই আরিজ ছিল সেনা বিভাগ। সুলতানি যুগের ভূমি রাজস্ব কত ছিল? সুলতানি যুগের ভূমি রাজস্ব ছিল 1/3 অংশ বা 1/2 অংশ। জিজিয়া কর কি? জিজিয়া কর হচ্ছে মুসলমান রাজত্বে অমুসলিমদের উপর ধার্য ধার্মিক কর। খরাজ কর কি? খরাজ কর হচ্ছে এটা ভূমি রাজস্ব। জাকাত কি? জাকাত কর হচ্ছে মুসলিম ধর্মীয় কর। এটা মূলত হজরত মোহাম্মদ এটা শুরু করেছিল। যারা মুসলিম তারা ধার্মিক কর হিসাবে নিজের মোট আয়ের 41% বা যেটাকে আমরা বলি যে 2.5%-এর মতো দান করতে হতো ধার্মিক উন্নতির জন্য।
সুলতানি স্থাপত্যের বিশেষত কি? সুলতানি স্থাপত্যের বিশেষত হচ্ছে গম্বুজ, খিলান, মিনার, ইন্দো ইসলামিক স্টাইল। কুতুবউদ্দিন আইবক কোন দুটি মসজিদ নির্মাণ করেছিল? কুতুবউদ্দিন আইবক আলাউদ্দিন কা ঝোপড়া আর কুব্বাতুল ইসলাম দুটি মসজিদ নির্মাণ করেছিলেন। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য ও বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করে? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল হরিহর ও বুক্কা সঙ্গম বংশের তারা ছিলেন। বিজয়নগর সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠা হয়? বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি, যেটা কর্ণাটকে রয়েছে। আর মনে রাখবে যে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিল? বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল কত? কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল হচ্ছে 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ। কৃষ্ণদেব রায়ের কোন বংশের রাজা ছিল? কৃষ্ণদেব রায় তুলুপ বংশের রাজা ছিল। কৃষ্ণদেব রায়ের উপাধি কি ছিল? কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল অন্ধ্রবোজ বা অন্ধ্র পিতামহ। কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিল? কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিল অষ্টদিগ্গজ, আটজন দিগ্গজ এবং আলসানি পেদ্দানা। কৃষ্ণদেব রায়ের রচিত গ্রন্থের নাম কি? কৃষ্ণদেব রায়ের রচিত গ্রন্থের নাম হচ্ছে অমুক্ত মাল্যদা, যেটা তেলেগু ভাষায় রচিত। তালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তালিকোটের যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্য বনাম দক্ষিণান্তের 5টি সুলতানি রাজ্য। তালিকোটের যুদ্ধের ফলাফল কি হয়েছিল? তালিকোটের যুদ্ধের ফলাফল হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। পর্তুগিজ পরিব্রাজক ডোমিঙ্গো পায়েস কার আমলে ভারতে আসে? কৃষ্ণদেব রায়ের আমলে ভারতে আসে। বিজয়নগর প্রশাসন রায় কাদের বলা হতো? রায় প্রাদেশিক শাসনকর্তাদের রায় বলা হতো। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য কী ছিল? মশলা, হীরা, বস্ত্র ছিল বিজয়নগর সাম্রাজ্যের রপ্তানি দ্রব্য। বিজয়নগর বিখ্যাত মন্দির কোনটি? বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত মন্দির হলো বিঠ্ঠল মন্দির, হাজরা রাম মন্দির। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে আলাউদ্দিন হাসান শাহ বাহমন, বা তারই আরেক নাম ছিল হাসান গঙ্গু। বাহমনি সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠা হয়? 1347 খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবার্গ, পরে এটি বিদরে স্থানান্তরিত হয়। বাহমনি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়? বাহমনি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় মোহাম্মদ শাহ প্রথম। মোহাম্মদ শাহ প্রথমকে বাহমনি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়। বাহমনি সাম্রাজ্য কত সালে ভেঙে যায়? বাহমনি সাম্রাজ্য 1518 খ্রিস্টাব্দে 5টি মুসলিম রিয়াসতে ভেঙে যায়। বাহমনি সাম্রাজ্যের এই 5টি মুসলিম রিয়াসত কি ছিল? গোলকুন্ডা, বিজাপুর, আহমেদনগর, বিদর, বেরোর। গোলকুন্ডার রাজ্যের প্রতিষ্ঠাকে গোলকুন্ডার রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে কুলি কুতুব শাহ। বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে ইউসুফ আদিল শাহ। আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে মালিক আহমদ নিজাম শাহ। গোলকুন্ডার বিখ্যাত দুর্গ কে নির্মাণ করেছিল? গোলকুন্ডার বিখ্যাত দুর্গ কুতুব শাহী বংশের রাজারা নির্মাণ করেছিল। চার মিনার কে নির্মাণ করে? মোহাম্মদ কুলি কুতুব শাহ গোলকুন্ডায় চার মিনার নির্মাণ করে। এটা বর্তমানে হায়দ্রাবাদে রয়েছে। চার মিনার কত সালে নির্মিত হয়? 1591 খ্রিস্টাব্দে। গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ বিজাপুর, কর্ণাটকে অবস্থিত। গোল গম্বুজ কে নির্মাণ করেছিল? মোহাম্মদ আদিল শাহ, বিজাপুরের সম্রাট, তিনি গোল গম্বুজ নির্মাণ করেন। আমরা আমাদের পরবর্তী অধ্যায় মুঘল সাম্রাজ্যে আমরা চলে আসি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে বাবর। বাবর কত সালে ভারত আক্রমণ করে? বাবর 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে। বাবরের পুরো নাম কি বা বাবরের আসল নাম কি? বাবরের আসল নাম হচ্ছে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। বাবর কোথাকার শাসক ছিলেন? বাবর মূলত ফরগনার শাসক ছিলেন, যেটা উজবেকিস্তানে অবস্থিত। বাবরের মাতার নাম কি? বাবরের মাতার নাম হচ্ছে কুতলুগ নিগার বেগ। বাবরের পিতার নাম কি? বাবরের পিতার নাম হচ্ছে অমর শেখ মির্জা। বাবর কার বংশধর ছিল? বাবর পিতার দিক থেকে চেঙ্গিস খার বংশধর এবং মায়ের দিক থেকে তৈমুর লঙ্গের বংশধর ছিলেন। বাবর কত সালে কাবুল দখল করে? বাবর 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করে। পানিপথের প্রথম যুদ্ধের বাবর কি ব্যবহার করতেন? কামান ও
তুলগমা পদ্ধতি ব্যবহার করতেন। বাবরের প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? বাবরের প্রচলিত রৌপ্য মুদ্রার নাম ছিল শাহরুখ। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে রানা সংগ্রাম সিং এবং বাবরের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়। এটাতে রানা সংগ্রাম সিং পরাজিত ও নিহত হয়। চান্দেরির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? চান্দেরির যুদ্ধ হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। ঘরঘরার যুদ্ধ কত সালে হয়? ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। এখানে আফগান সেনা এবং বাবরের মধ্যে ঘরঘরার যুদ্ধ হয়। চান্দেরির যুদ্ধ হয়েছিল মেদিনী রায় এবং বাবরের মধ্যে হয়েছিল, আর যেটাতে বাবর জয়লাভ করেছিল। বাবরের মৃত্যু হয় 1530 খ্রিস্টাব্দে। বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই বাবরি বা বাবরনামা। বাবর এই প্রথম ভারতে কামানের ব্যবহার করেন। বাবরের আত্মজীবনী কোন ভাষায় লেখা? বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি তুর্কি ভাষায় লেখা। হুমায়ুন কত সালে সিংহাসনে বসে? হুমায়ুন 1530 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। হুমায়ুন কথার অর্থ কি? হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। বাবর কথার অর্থ কি? বাবর কথার অর্থ হচ্ছে বাব্বর শের বা সিংহ। হুমায়ুন কার পুত্র ছিল? বাবরের পুত্র ছিল। শের শাহ সুরি কে ছিলেন? বিহারের শাসক, পরে ভারতের সম্রাট হন। চৌসারের যুদ্ধ কত সালে হয়? চৌসারের যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে। চৌসারের যুদ্ধে কে জয়লাভ করে? চৌসারের যুদ্ধে শের শাহ সুরি জয়লাভ করে। কনৌজের যুদ্ধ বা বিল্লগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? কনৌজের যুদ্ধ বা বিল্লগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হয়। কনৌজের যুদ্ধের পর হুমায়ুন কোথায় পালিয়ে যায়? কনৌজের যুদ্ধের পর হুমায়ুন তার পুত্র এবং স্ত্রীকে আম্বালাতে ছেড়ে পারস্য বা ইরানে পালিয়ে যায়। হুমায়ুন কত বছর নির্বাসনে ছিল? হুমায়ুন 15 বছর নির্বাসনে ছিল। বাবরের মৃত্যু কোথায় হয়েছিল? বাবরের মৃত্যু হয়েছিল আগ্রায়, কিন্তু তার সমাধি কাবুলে স্থানান্তরিত করা হয়। শের শাহ সুরির প্রকৃত নাম কি? শের শাহ সুরির প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। শের শাহ সুরি কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল? শের শাহ সুরি 1540 থেকে 1545 পর্যন্ত দিল্লির সিংহাসনে রাজত্ব করে। ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করে? ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা শের শাহ চালু করে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড কে নির্মাণ করে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড নির্মাণ করেছিল শের শাহ। একেই সড়ক ই আজম বলা হয়। শের শাহের সমাধি কোথায় রয়েছে? শের শাহের সমাধি রয়েছে সাসাগ্রাম বিহারে। শের শাহ মৃত্যুবরণ কিভাবে হয়েছিল? শের শাহের মৃত্যুবরণ হয়েছিল কলিঞ্জার দুর্গ অবরোধ করতে গিয়ে একটা তোপের আক্রমণে তিনি মারা যান। শের শাহের মৃত্যুর পরে সিংহাসনে কে বসে? শের শাহের মৃত্যুর পরে সিংহাসনে বসে ইসলামী শাহ সুরি, শের শাহের পুত্র। হুমায়ুন কত সালে ভারত পুনরুদ্ধার করে? হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে ভারত পুনরুদ্ধার করে। হুমায়ুন কিভাবে মৃত্যুবরণ করেছিল? হুমায়ুনের মৃত্যু হয়েছিল তার লাইব্রেরি বা পুস্তকালয় থেকে সিঁড়ি থেকে পড়ে। আকবর কত বছর বয়সে সম্রাট হন? আকবর 13 বছর বয়সে সম্রাট হন। আকবরের রাজত্বকাল কত? 1556 থেকে 1605। আকবরের অভিভাবক বা প্রধানমন্ত্রী কে ছিল? বৈরাম খাঁ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। আকবরের অভিভাবক বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে। হিমু কে ছিলেন? হিমু ছিল সুর বংশের শেষ সম্রাট বা আদিল শাহের প্রধান সেনাপতি বা দিল্লির শেষ হিন্দু রাজা হিমু, যার পুরো নাম ছিল বিক্রমাদিত্য হিমু। আকবর কত সালে প্রকৃত শাসন শুরু করে? আকবর 1560 খ্রিস্টাব্দে প্রকৃত শাসন শুরু করে বৈরাম খাঁর অপসারণের পর। আকবর কোথায় রাজধানী স্থাপন করে? আকবর ফতেপুর সিক্রি, যেটা আগ্রার কাছে রয়েছে, সেখানে নিজের রাজধানী স্থানান্তর করে। ফতেপুর সিক্রি কত সালে নির্মাণ হয়? ফতেপুর সিক্রি 1571 খ্রিস্টাব্দে নির্মাণ হয়। আকবর কেন ফতেপুর সিক্রি ত্যাগ করে? ওখানে জলের অভাবে 1585 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর সিক্রি ত্যাগ করে। আকবরের নবরত্ন কারা ছিল? আকবরের নবরত্ন ছিল বীরবল, তানসেন, আবুল ফজল, ফেজি, টোডরমল, মান সিংহ, আব্দুল রহিম খানে খানা, ফকির আজিউদ্দিন, মুল্লা দো পিয়াজা।
তানসেন কে ছিল? তানসেন ছিল আকবরের সভ্য সঙ্গীতজ্ঞ। তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম ছিল রামতনু পান্ডে। বীরবল কে ছিলেন? বীরবল ছিলেন আকবরের সভাকবি বা পরামর্শদাতা। বীরবলের প্রকৃত নাম কি? বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। আবুল ফজল কে ছিল? আবুল ফজল ছিল আকবরের ঐতিহাসিক বা পরামর্শদাতা। সে আকবরের আত্মজীবনী আত্মজীবনী জীবাণু বলে ফেললাম, আত্মজীবনী আইনি আকবরী রচনা করে। রাজা টোডরমল এর দায়িত্ব কি ছিল? রাজা টোডরমল রাজস্ব মন্ত্রী ছিলেন। তিনি জাবতি প্রথা জাবতি ব্যবস্থা প্রচলন করেছিল। জাবতি ব্যবস্থা হচ্ছে একটা করের সিস্টেম, যেটা হচ্ছে 10 বছরের যে আয় হয় তার থেকে ট্যাক্স কালেকশন করা। আকবর কোন ধর্ম প্রতিষ্ঠা করে? আকবর দিন ই এলাহি ধর্ম প্রতিষ্ঠা করেছিল 1582 খ্রিস্টাব্দে। তিনি এই ধর্মের জন্য ইবাদতখানা প্রতিষ্ঠা করে। ইবাদতখানা হচ্ছে এই ধর্মটার উপাসনাগার। দিন ই ইলাহির মূল মন্ত্র কি ছিল? দিন ই ইলাহির মূল মন্ত্র ছিল সার্বজনীন শান্তি, যেটাকে বলা হয় সুলহ ই কুল। আকবর কত সালে জিজিয়া কর বাতিল করে? আকবর 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর বাতিল করে। আকবরের শাসন ব্যবস্থা কয়টি ভাগে বিভক্ত করা হয়? আকবরের শাসন ব্যবস্থাকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করা হয়। মনসবদারি প্রথা কে প্রচলন করে? মনসবদারি প্রথা প্রচলন করে আকবর। মনসবদার কথার অর্থ কি? এটা হচ্ছে সামরিক ও বেসামরিক পদমর্যাদা। মনসবদার কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। আর কাবুলের মনসবদার কাকে নিয়োগ করা হয়? কাবুলের মনসবদার নিয়োগ করা হয় মান সিংহকে। মনসবদার কয় প্রকারের হতো? মনসবদার 2 প্রকারের হতো, জাত আর সাওয়াই। আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার নাম কি ছিল? আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার নাম ছিল জাবতি প্রথা বা দহশালা ব্যবস্থা। এটা 10 বছরে গড় হিসাব করে ট্যাক্স নেওয়া হতো। আর এটা কে তৈরি করেছিল? এটা টোডরমল এটা তৈরি করেছিল। আকবর কোন রাজপুত রাজাকে জয় করতে পারেনি? আকবর মেবারের রানা প্রতাপ সিংকে জয় করতে পারেনি। হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবরের তরফ থেকে মান সিংহ এবং বনাম রানা প্রতাপ সিং, মেবারের রাজা। রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম কি ছিল? রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম ছিল চেতক। রানা প্রতাপের হাতির কি নাম ছিল? রানা প্রতাপের হাতির নাম ছিল রামপ্রসাদ। আকবরের সমাধি কোথায় রয়েছে? আকবরের সমাধি রয়েছে সিকান্দ্রায়, আগ্রায়। আচ্ছা, আকবর কোন রাজ্য জয় করেছিল? আকবর গুজরাট জয় করেছিল। আর গুজরাট জয়ের খুশিতে সে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল। আর আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল? আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিল। জাহাঙ্গীরের প্রকৃত নাম কি? জাহাঙ্গীরের প্রকৃত নাম হচ্ছে সেলিম। জাহাঙ্গীরের রাজত্বকাল কত? জাহাঙ্গীরের রাজত্বকাল হচ্ছে 1605 থেকে 1627। নূরজাহান কে ছিল? নূরজাহান ছিল জাহাঙ্গীরের প্রিয় স্ত্রী। নূরজাহানের প্রকৃত নাম কি? নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নিসা। জাহাঙ্গীর কোন শৃঙ্খল স্থাপন করে? জাহাঙ্গীর ন্যায়ের শৃঙ্খল, যেটাকে বলা হয় জাঞ্জির ই আদল, তৈরি করেছিলেন। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তুজুক কি জাহাঙ্গীর। জাহাঙ্গীর সভা চিত্রকর কে ছিল? জাহাঙ্গীর সভায় চিত্রকর কে ছিল? জাহাঙ্গীর সভায় চিত্রকর ছিল আবুল হাসান বা উস্তাদ মনসুর। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কার দরবারে আসে? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সভায় আসে। স্যার টমাস রো কার দরবারে আসে? তো স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আসে। খুসরো কে ছিলেন? খুসরো ছিলেন জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র, যে বিদ্রোহী হয়ে গিয়েছিলেন। শাহজাহান কত খ্রিস্টাব্দে সম্রাট হয়? শাহজাহান 1628 খ্রিস্টাব্দে সম্রাট হয়। শাহজাহানের রাজত্বকাল কত? শাহজাহানের রাজত্বকাল ছিল 1628 থেকে 1658। শাহজাহানের প্রকৃত নাম কি? শাহজাহানের প্রকৃত নাম হচ্ছে খুররম। মমতাজ মহল
কার স্ত্রী ছিল? মুমতাজ মহল শাহজাহানের স্ত্রী ছিল। মমতাজের আসল নাম কি ছিল? মমতাজ মহলের আসল নাম ছিল অঞ্জুমান বানু বেগম। তাজমহল কত খ্রিস্টাব্দে নির্মাণ হয়? তাজমহলের কাজ নির্মাণ শুরু হয় 1631 থেকে 1653, মোট 22 বছর লেগেছিল এটি নির্মাণ করতে। আর মনে রাখবে যে এই নির্মাণে এত পরিমাণ টাকা খরচা হয়েছিল যে ভারতে তখন মহামারীর সৃষ্টি হয়েছিল। তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল আগ্রায় অবস্থিত। এটা যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল নির্মাণের কারণ কি? তাজমহল নির্মাণের কারণ হচ্ছে শাহজাহানের স্ত্রী মুমতাজের 14তম বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে এবং তার স্মৃতিতে তাজমহল নির্মাণ করা হয়। শাহজাহানের আমলে আরও কি কি স্মারক তৈরি হয়েছিল? লাল কেল্লা দিল্লিতে স্থাপন হয়েছিল, জামা মসজিদ এবং ময়ূর সিংহাসন তৈরি করা হয়েছিল। ময়ূর সিংহাসন কি ছিল? ময়ূর সিংহাসন মূল্যবান পাথর দিয়ে তৈরি শাহজাহানের সিংহাসন ছিল। শাহজাহান কতজন পুত্র ছিল? শাহজাহানের 4জন পুত্র ছিল, দারা শিকো, শাহ সুজা, অরঙ্গজেব এবং মুরাদ। দারা শিকো কে ছিলেন? দারা শিকো ছিল শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র। তিনি উদার এবং পণ্ডিত ছিলেন। দারা শিকো লেখা বইয়ের নাম কি? দারা শিকো লেখা বইয়ের নাম হচ্ছে মাজমা উল বাহরাইন। উত্তরাধিকার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1657 খ্রিস্টাব্দে। 1657 থেকে 1658 এই সময় উত্তরাধিকার যুদ্ধ হয়। আর অরঙ্গজেব তার 3 ভাইকে হত্যা করে এবং তার পিতাকে বন্দী করে। সমুরগড়ের যুদ্ধ কত সালে হয়? সমুরগড়ের যুদ্ধ হয় 1658 খ্রিস্টাব্দে। সমুরগড়ের যুদ্ধে কে জয়লাভ করে? সমুরগড়ের যুদ্ধে জয়লাভ করেছিল অরঙ্গজেব। শাহজাহান কোথায় বন্দী ছিলেন? শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করে রাখা হয়েছিল 8 বছর এবং তিনি বন্দী অবস্থায় মারা যান। অরঙ্গজেব কত সালে সম্রাট হন? অরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে সম্রাট হন। অরঙ্গজেব রাজত্বকাল কত? অরঙ্গজেবের রাজত্বকাল হচ্ছে 1658 থেকে 1707। অরঙ্গজেবের উপাধি কি ছিল? অরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর বা বিশ্ব বিজেতা। আর অরঙ্গজেবকে জিন্দা পীর বা মানে তাকে জিন্দা পীর বলা হতো। অরঙ্গজেব কত বছর রাজত্ব করেছিল? অরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছিল। মুঘলদের মধ্যে সর্বাধিক সময় ধরে রাজত্ব করে অরঙ্গজেব। অরঙ্গজেব কোন নীতি অনুসরণ করে? অরঙ্গজেব অনেক কট্টর ইসলামিক নীতি তিনি অনুসরণ করতেন। অরঙ্গজেব কত সালে জিজিয়া কর পুনর্বর্তন করেন? অরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে জিজিয়া করের পুনর্বর্তন করেন। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে মারাঠা সাম্রাজ্য। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করে? মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে শিবাজী রাজে ভোসলে। শিবাজীর জন্ম কত খ্রিস্টাব্দে হয়? শিবাজীর জন্ম 1630 খ্রিস্টাব্দে। শিবাজীর পিতার নাম কি ছিল? শিবাজীর পিতার নাম ছিল শাহাজি ভোসলে। আর তার মাতার নাম কি ছিল? শিবাজীর মাতার নাম ছিল জিজাবাই। শিবাজী কত সালে ছত্রপতি উপাধি ধারণ করে? শিবাজী 1678 খ্রিস্টাব্দে 1674 খ্রিস্টাব্দে ছত্রপতি উপাধি ধারণ করে এবং তিনি তার রাজ্য অভিষেক হয়। শিবাজীর রাজধানী কোথায় ছিল? শিবাজীর রাজধানী ছিল রায়গড়। শিবাজীর প্রশাসনিক ব্যবস্থাকে কতজন মন্ত্রী দেখতেন? শিবাজীর প্রশাসনিক ব্যবস্থাকে 8জন মন্ত্রী দেখতেন, তাদের অষ্টপ্রধান বলা হতো। অষ্টপ্রধান কারা ছিলেন? যেমন পেশওয়া বা প্রধানমন্ত্রী, অমাত্য, সচিব, মন্ত্রী, সেনাপতি, সম্মুক্ত, পণ্ডিতেরাও এবং ন্যায়াধীশ। শিবাজীর সেনাবাহিনীর নাম কি ছিল? শিবাজীর সেনাবাহিনীর নাম ছিল মাভলা। ছাল এবং চৌথ কি ছিল? মারাঠাদের কর ব্যবস্থাকে ছাল এবং চৌথ বলা হয়। ছাল এর অর্থ হচ্ছে 10% ট্যাক্স এবং চৌথ এর অর্থ হচ্ছে 25% ট্যাক্স। শিবাজী কত সালে মৃত্যুবরণ করে? শিবাজী 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। শিবাজীর পরে কে ছত্রপতি হয়? শিবাজীর পরে সম্ভাজি তার পুত্র ছত্রপতি হয়।
পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে। মারাঠা নেতা এবং মুঘলদের সেনাপতি মির্জা রাজা জয় সিংয়ের সাথে এই চুক্তিটি হয়েছিল। গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিল? গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল অরঙ্গজেব। পরবর্তীতে দেখো আমরা শিখ ধর্ম সম্বন্ধে আমরা জানবো। তো শিখ ধর্মের প্রতিষ্ঠা কে করেছিল? শিখ ধর্মের প্রতিষ্ঠা করে গুরু নানক। শিখদের কয়টি গুরুর ব্যবস্থা রয়েছে? শিখদের 10টি গুরু রয়েছে। শিখ কথার অর্থ কি? শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য। শিখদের নবম গুরুর নাম কি? শিখদের নবম গুরুর নাম ছিল গুরু তেগ বাহাদুর। শিখদের দশম গুরুর নাম কি? শিখদের দশম গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কি প্রথা চালু করে? গুরু গোবিন্দ সিং খালসা প্রথা চালু করে, যার অর্থ কি? খালসা প্রথা চালু হয়েছিল 1699 খ্রিস্টাব্দে, যেখানে শিখ সৈন্যবাহিনী তৈরি করা হয়। অরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিল? অরঙ্গজেব আহমেদনগরে 1707 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। অরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করে? অরঙ্গজেব নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরকে দিল্লির চাঁদনি চকে বর্তমানে যেখানে শীশগঞ্জ গুরুদুয়ারা রয়েছে সেখানে হত্যা করেছিলেন। অরঙ্গজেবের সমাধি কোথায় রয়েছে? অরঙ্গজেবের সমাধি রয়েছে দৌলতাবাদ, মহারাষ্ট্রে। শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুন দেবকে কে হত্যা করে? শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর হত্যা করে। আর তার পেছনে কারণ ছিল যে গুরু অর্জুন দেব জাহাঙ্গীরের পুত্র খসরোকে সাহায্য করেছিল। কোন শিখ গুরু স্বর্ণ মন্দির নির্মাণ করে? তো পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব স্বর্ণ মন্দির নির্মাণ করেছিল। আর কোন শিখ গুরু অমৃতসর শহর প্রতিষ্ঠা করে? গুরু রামদাস অমৃতসর শহর প্রতিষ্ঠা করে। এবং অমৃত সরোবর, যে সরোবরটা স্বর্ণ মন্দিরের পাশে রয়েছে, সেটাও গুরু রামদাস নির্মাণ করিয়েছিল। পরবর্তী খ্রিস্টাব্দে 1830 সালে মহারাজা রঞ্জিত সিং স্বর্ণ মন্দিরকে সোনা লাগিয়ে দেয়। স্বর্ণ মন্দির, বর্তমানে যেটা স্বর্ণ মন্দির বলা হয়েছে, সেখানে সোনার প্রলেপ লাগিয়ে দেয়। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কি? শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে গুরু গ্রন্থ সাহেব। গুরু গ্রন্থ সাহেবকে কে সংকলন করেছিল? গুরু গ্রন্থ সাহেবের যে আদি গ্রন্থ, তাকে গুরু অর্জুন দেব সংকলন করেছিল। শিখদের 11তম গুরু কাকে বলা হয়? শিখদের 11তম গুরু বলা হয় গুরু বান্দা বাহাদুরকে। শিখদের দশম গুরু কে ছিল? শিখদের দশম গুরু ছিল গুরু গোবিন্দ সিং। পঞ্চক পদ্ধতি কে নির্মাণ করে? গুরু গোবিন্দ সিং পঞ্চক পদ্ধতি নির্মাণ করে, যেখানে কড়া কেস ইত্যাদির কথা বলা হয়েছে। আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের মডার্ন হিস্ট্রি এখানে আমাদের স্টার্ট হয়ে যাবে। ইউরোপীয়দের আগমন থেকে আমাদের মডার্ন হিস্ট্রি স্টার্ট হবে। তো ভারতে প্রথম কোন ইউরোপীয় শক্তি ভারতে আসে? সেটা হচ্ছে পর্তুগিজরা এসেছিল ভারতে। কোন পর্তুগিজ ভারতের প্রথম খোঁজ করে? ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসে। ভাস্কো দা গামা ভারতের কোথায় এসেছিল? ভারতের কালিকটে এসেছিল, যেটা বর্তমানে কেরালাতে রয়েছে। আর কেরালা বা কালিকটের সেই সময় রাজা কে ছিল? সেই সময় কালিকটের রাজা ছিল জামুরিন। পর্তুগিজরা ভারতের কোন কোন স্থানে উপনিবেশ স্থাপন করেছিল? পর্তুগিজরা গোয়া, দমন, দিউ, হুগলি এই জায়গাগুলোতে তাদের উপনিবেশ স্থাপন করে। গোয়া পর্তুগিজদের দখলে আসে কত সালে? গোয়া পর্তুগিজদের দখলে আসে 1510 খ্রিস্টাব্দে। গোয়া কে দখল করেছিল? গোয়া দখল করেছিল আলফানসো দি আলবুকার্ক। আলফানসো যে আম হয় না, আম গাছের মতো। তারপরে ডাচরা কত সালে ভারতে আসে? ডাচরা 1602 খ্রিস্টাব্দে ভারতে আসে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 খ্রিস্টাব্দে গঠিত হয়। ডাচরা ভারতে কোথায় কোথায় কারখানা স্থাপন করে?
ডাচরা ভারতের মুসলিপট্টনম, পুলিকট, সুরাট এবং চিনসুর প্রভৃতি জায়গাতে কারখানা স্থাপন করে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 31 ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার অনুমতি নিয়ে গঠিত হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথ প্রথমের আদেশ নিয়ে গঠিত হয়েছিল বা অনুমতি নিয়ে গঠিত হয়েছিল। ইংরেজরা ভারতে প্রথম কোথায় কারখানা স্থাপন করে? তো ইংরেজরা ভারতে প্রথম সুরাটে কারখানা স্থাপন করে 1608 খ্রিস্টাব্দে। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কোথায় কারখানা স্থাপন করে? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স সুরাটে কারখানা স্থাপন করেছিল। স্যার টমাস রো কত সালে জাহাঙ্গীরের দরবারে আসে? স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আসে। ইংরেজরা মাদ্রাজা বা চেন্নাই কত সালে প্রতিষ্ঠা করে? ইংরেজরা 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজ বা চেন্নাই স্থাপন করে। মাদ্রাজ ফোর্ট সেন্ট জর্জ কে নির্মাণ করেছিল? ফ্রান্সিস ডে মাদ্রাজ ফোর্ট সেন্ট জর্জ নির্মাণ করেছিল। ইংরেজ বোম্বে বা বোম্বাই কখন পায়? ইংরেজরা বোম্বাই 1661 খ্রিস্টাব্দে পর্তুগিজদের কাছে পায়। আর পর্তুগিজদের কাছে পাওয়ার কারণ ছিল এটা বিয়ের যৌতুক হিসাবে পেয়েছিল। যে ইংল্যান্ডের রাজা পর্তুগিজের যে রাজকুমারীর সাথে বিয়ে করে। বোম্বে ইংরেজদের কে উপহার দিয়েছিল? বোম্বে পর্তুগালের রাজকুমারী ক্যাথরিন এর চার্লস দ্বিতীয়র সাথে বিয়ের সময় বোম্বেকে ইংরেজদেরকে যৌতুকি হিসেবে দেওয়া হয়। তাহলে যৌতুকি প্রথাটা ইংরেজদের কাছ থেকে এসেছে, এটা ভারতীয় নয়। ইংরেজরা কলকাতা কত সালে প্রতিষ্ঠা করে? ইংরেজরা 1690 খ্রিস্টাব্দে কলকাতা প্রতিষ্ঠা করে। কলকাতা কে প্রতিষ্ঠা করেছিল? কলকাতা প্রতিষ্ঠা করেছিল জব চার্নক। ফোর্ট উইলিয়াম কলেজ কে নির্মাণ করে? ফোর্ট উইলিয়াম কলেজ নির্মাণ করে ফোর্ট উইলিয়াম কলেজ 1700 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। ফরাসি কত সালে ভারতে আসে? ফরাসি 1668 খ্রিস্টাব্দে ভারতে আসে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করে? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোলবার্ট প্রতিষ্ঠা করে। ফরাসি ভারতের প্রথম কোথায় কারখানা স্থাপন করেছিল? ফরাসিরা ভারতের সুরাটে 1668 খ্রিস্টাব্দে কারখানা স্থাপন করেছিল। পন্ডিচেরি কত সালে ফরাসিদের অধীনে আসে? 1673 খ্রিস্টাব্দে পন্ডিচেরি ফরাসিদের অধীনে আসে। পন্ডিচেরি কে প্রতিষ্ঠা করেন? ফ্রান্সোয়া মার্টিন। চন্দননগর কত সালে ফরাসিদের অধীনে আসে? চন্দননগর 1673 খ্রিস্টাব্দে ফরাসিদের অধীনে আসে। ডুপ্লে কে ছিলেন? ডুপ্লে পন্ডিচেরির ফরাসি গভর্নর ছিল। ডুপ্লে কত সালে পন্ডিচেরি গভর্নর হন? 1782 খ্রিস্টাব্দে। 1742 খ্রিস্টাব্দে হয়েছিল, 82 নয়। প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়? প্রথম কর্ণাটকের যুদ্ধ হয় 1746 থেকে 1748 খ্রিস্টাব্দে। প্রথম কর্ণাটকের যুদ্ধের কারণ কি ছিল? প্রথম কর্ণাটকের যুদ্ধের কারণ ছিল ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের প্রভাব। দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ কত সালে হয়? দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ হয় 1749 খ্রিস্টাব্দ থেকে 1754 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয় 1758 থেকে 1763। বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? বন্দিবাসের যুদ্ধ হয় 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়। বন্দিবাসের যুদ্ধে কে জয়লাভ করে? বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল। আর ইংরেজরা কার নেতৃত্বে জয়লাভ করেছিল? তো স্যার আয়ারকুট। বন্দিবাসের যুদ্ধে ভারতের ফরাসি শক্তির পতন হয়। পন্ডিচেরি চুক্তি কত সালে হয়? 1773 খ্রিস্টাব্দে পন্ডিচেরি চুক্তি হয়। রবার্ট ক্লাইভ কে ছিলেন? রবার্ট ক্লাইভ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান সেনাপতি। সিরাজউদ্দৌলা কে ছিলেন? সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব ছিলেন। সিরাজউদ্দৌলা কত সালে নবাব হন? সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব হন। সিরাজউদ্দৌলা কেন কলকাতা আক্রমণ করেছিল? সিরাজউদ্দৌলা ইংরেজের দুর্গ নির্মাণ এবং বাণিজ্যের স্বাধীনতা সহ্য করতে পারেনি। অন্ধকূপ হত্যা কত সালে ঘটে? অন্ধকূপ হত্যা হয় 20 জুন 1756 খ্রিস্টাব্দে। 20 জুন 1756 খ্রিস্টাব্দে অন্ধকূপ হত্যা হয়।
পলাশির যুদ্ধ কত সালে হয়? পলাশির যুদ্ধ হয় 23 জুন 1757 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধে কে জয়লাভ করে? পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ জয়লাভ করে এবং সিরাজউদ্দৌলা এখানে পরাজিত হয়। পলাশির যুদ্ধে কে বিশ্বাসঘাতকতা করেছিল? পলাশির যুদ্ধে মির্জাফর, রায় দুর্লভ আর ইয়ার লতিফ এই তিনজন সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছিলেন। পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হয়? পলাশির যুদ্ধের পর মির্জাফর বাংলার নবাব হয়। পলাশির যুদ্ধের তাৎপর্য কি? পলাশির যুদ্ধের ফলে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়। মীর কাসিম কত সালে বাংলার নবাব হয়? মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে বাংলার নবাব হয়। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে ব্রিটিশ শাসনের সূচনা এবং দেশীয় রাজ্য। তো এখানটা আমাদের মোটামুটি 651 থেকে 700 এর টাইম, 1651 থেকে 1700 আমরা টাইম লাইনটাকে ধরবো। দেখো 1757 পর্যন্ত, 1651 থেকে 1757 পর্যন্ত এখানে আমরা টাইম লাইনটাকে ধরবো। মীর কাসিম কেন ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? বাণিজ্যিক স্বাধীনতার অপব্যবহারের রোধ করতে। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? বক্সারের যুদ্ধ হয়েছিল 22 অক্টোবর 1764 খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে কাদের আহ, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলম বনাম ইংরেজ, তিন শক্তি মিলে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল। মীর কাসিম বাংলার নবাব ছিল, সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব ছিল, আর দ্বিতীয় শাহ আলম সেই সময় ভারতের সম্রাট ছিলেন, আর অপর পক্ষে ছিল ইংরেজ। বক্সারের যুদ্ধে কে পরাজিত হয়? বক্সারের যুদ্ধে ত্রিশক্তি পরাজিত হয়। বক্সারের যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিল? বক্সারের যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিল মেজর হেক্টর মনরো। বক্সারের যুদ্ধের পর কোন সন্ধি হয়? বক্সারের যুদ্ধের পর 1765 এলাহাবাদের সন্ধি হয়। এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল রবার্ট ক্লাইভ এবং সুজাউদ্দৌলার মধ্যে, এবং এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়েছিল রবার্ট ক্লাইভ এবং দ্বিতীয় শাহ আলমের মধ্যে। দেওয়ানির অধিকার কি? বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকারকে বলা হয় দেওয়ানি অধিকার, যেটা 1765 এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমে ইংরেজরা লাভ করে। দ্বৈত শাসন কাকে বলা হয়? ইংরেজের হাতে দেওয়ানি লাভের পর নবাবের হাতে নিজামত। ইংরেজরা বাংলার ট্যাক্স কালেকশন করতো এবং বাংলার শাসন করতো বাংলার নবাব। ফলে কি হয় যে একটা ডায়ার্কি দেখা যায়, মানে দুটা শাসক দেখা যায়, একে দ্বৈত শাসন বলা হয়। দ্বৈত শাসন কার আমলে চালু হয়? দ্বৈত শাসন রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে এটা চালু হয়। দ্বৈত শাসন কে অবসান ঘটায়? দ্বৈত শাসনের অবসান ঘটায় ওয়ারেন হেস্টিংস। 76-এর মন্বন্তর কি? 76-এর মন্বন্তর হচ্ছে বাংলার একটা দুর্ভিক্ষর, যেখানে বাংলার 1/3 মানুষ মারা যায়। 1770 খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল, আর বাংলায় এটা হচ্ছে 1176, ওই জন্য এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে পাস হয়। রেগুলেটিং অ্যাক্টের বিধান কি ছিল? রেগুলেটিং অ্যাক্টের অনুযায়ী বাংলার গভর্নর জেনারেল পদটি সৃষ্টি হয় এবং সুপ্রিম কোর্ট স্থাপন হয়। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের কার্যকাল কত? ওয়ারেন হেস্টিংসের কার্যকাল হচ্ছে 1774 থেকে 1785। ওয়ারেন হেস্টিংসের প্রধান কর্তৃত্ব কি ছিল? ওয়ারেন হেস্টিংসের প্রধান কর্তৃত্ব ছিল দ্বৈত শাসনে বাতিল করা, ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কার করা। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। রোহিলা যুদ্ধ কত সালে হয়? রোহিলা যুদ্ধ হয় 1774 খ্রিস্টাব্দে। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় 1775 থেকে 1782। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়? 1780 থেকে 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় 1784 খ্রিস্টাব্দে।
পিটস ইন্ডিয়া অ্যাক্টের বিধান কি ছিল? পিটস ইন্ডিয়া অ্যাক্টের বিধান হলো বোর্ড অফ কন্ট্রোল গঠন এবং দ্বৈত শাসন ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস কে ছিল? লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস চালু করে। চিরস্থায়ী বন্দোবস্তের আরেক নাম কি? চিরস্থায়ী বন্দোবস্তকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত বিধান কি ছিল? চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারের সাথে স্থায়ী ভূমি রাজস্বের চুক্তি ছিল। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় 1790 থেকে 92 খ্রিস্টাব্দ। টিপু সুলতান কে ছিল? টিপু সুলতান মহীশূরের শাসক ছিলেন। টিপু সুলতানের উপাধি কি ছিল? শের ই মহীশূর বা মহীশূরের বাঘ বলা হতো তাকে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় 1799 খ্রিস্টাব্দে। টিপু সুলতান কোথায় মৃত্যুবরণ করেছিল? টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে মৃত্যুবরণ করে। লর্ড ওয়েলেসলির কার্যকাল কত? লর্ড ওয়েলেসলির কার্যকাল হচ্ছে 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ। অধীনতামূলক মিত্রতার নীতি কে চালু করে? অধীনতামূলক মিত্রতার নীতি চালু করে লর্ড ওয়েলেসলি। এটি কত খ্রিস্টাব্দে চালু করেছিল? 1798 খ্রিস্টাব্দে এটি চালু করেছিল। অধীনতামূলক মিত্রতার নীতিতে স্বাক্ষরকারী প্রথম ভারতীয় শাসক কে? অধীনতামূলক মিত্রতার নীতিতে সিগনেচার করা প্রথম ভারতীয় শাসক হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়? দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। লর্ড ওয়েলেসলির সময় এটি প্রতিষ্ঠা হয়েছিল। লর্ড মিন্টোর কার্যকাল কত? লর্ড মিন্টোর কার্যকাল হচ্ছে 1807 থেকে 1813। লর্ড হেস্টিংস কার্যকাল কত? লর্ড হেস্টিংসের কার্যকাল হচ্ছে 1813 থেকে 1823 পর্যন্ত। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট আসে, যার মাধ্যমে ভারতে 1 লক্ষ টাকা বাবদ শিক্ষা খাতে নিয়োগ করা হয়। আর 1813 এই চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্ম প্রচার শুরু করে। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়? তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় 1817 থেকে 1818 খ্রিস্টাব্দ। মারাঠা সাম্রাজ্যের পতন হয় কত খ্রিস্টাব্দে? মারাঠা সাম্রাজ্যের পতন হয় 1818 খ্রিস্টাব্দে। পেশওয়া বাজিরাও দ্বিতীয় কোথায় নির্বাসিত হয়? পেশওয়া বাজিরাও দ্বিতীয় বিঠ্ঠুরে, যেটা কানপুরে রয়েছে, সেখানে নির্বাসিত করা হয়। ইঙ্গ নেপাল যুদ্ধ কত সালে হয়? ইঙ্গ নেপাল যুদ্ধ হয় 1814 থেকে 1816 খ্রিস্টাব্দে। সৌগলিক সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1816 খ্রিস্টাব্দে সৌগলিক সন্ধি হয়। সৌগলিক সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সৌগলিক সন্ধি হয়েছিল ব্রিটিশ এবং নেপালদের মধ্যে হয়েছিল। আর এই সন্ধির মাধ্যমে ভারত এবং নেপালের বর্ডার নির্ধারণ করা হয়। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে 1857 বিদ্রোহ এবং তার পাশাপাশি আরও যে বিদ্রোহ রয়েছে বা বিভিন্ন সমাজ সংস্কার অভিযান রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো পিন্ডারি কোথাকার দস্যু ছিল? পিন্ডারি মধ্য ভারতের দস্যু ছিল। এরা ইংরেজদের লুট করত। রাজা রামমোহন রায় কে ছিল? রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। রাজা রামমোহন রায়ের জন্ম হয় কত সালে? রাজা রামমোহন রায়ের জন্ম হয় 1772 খ্রিস্টাব্দে। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করে? সতীদাহ প্রথা নিষিদ্ধ করে 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? রাজা রামমোহন রায় 1833 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মৃত্যুবরণ করে। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? রাজা রামমোহন রায় রাজা উপাধি দিয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ ছিলেন। বিধবা বিবাহ আইন কে পাশ করে? 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করে এবং এটার প্রচলনের বিশেষ ভূমিকা রেখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ প্রচলনের নেতৃত্ব দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজের নেতা এবং রবীন্দ্রনাথের পিতা ছিলেন। কেশবচন্দ্র সেন কে ছিল? কেশবচন্দ্র সেন নববিধান ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠাতা হয়? প্রার্থনা সমাজ বোম্বেতে 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। আর এটা কে প্রতিষ্ঠা করেছিল? এটা আত্মারাম পাণ্ডুরঙ্গ এটা প্রতিষ্ঠা করেছিল। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? আর্য সমাজ প্রতিষ্ঠা করে স্বামী দয়ানন্দ সরস্বতী
1875 খ্রিস্টাব্দে। আর্য সমাজের মূল মন্ত্র কী ছিল? আর্য সমাজের মূল মন্ত্র ছিল বেদের দিকে ফিরে যাও। রামকৃষ্ণ পরমহংস কে ছিলেন? রামকৃষ্ণ পরমহংস ছিলেন আধ্যাত্মিক গুরু এবং সমাজ সংস্কারক। তিনি স্বামী বিবেকানন্দকে তার দীক্ষায় দীক্ষিত করেছিলেন, বা স্বামী বিবেকানন্দ তার শিষ্য ছিলেন। স্বামী বিবেকানন্দ কে ছিলেন? রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন, তিনি হিন্দু ধর্ম প্রচারক ছিলেন। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে। স্বামী বিবেকানন্দ কোথায় বক্তৃতা দেন? স্বামী বিবেকানন্দ শিকাগোতে, আমেরিকার শিকাগোতে এক ধর্ম মহাসভায় 1893 খ্রিস্টাব্দে বক্তৃতা দেন। থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করে? থিওসফিক্যাল সোসাইটি মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল অলকট 1875 খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করে। অ্যানি বেসান্ত কে ছিলেন? অ্যানি বেসান্ত ভারতে থিওসফিক্যাল সোসাইটির নেত্রী ছিলেন এবং জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। সৈয়দ আহমদ খান কে ছিলেন? মুসলিম সমাজ সংস্কারক ছিলেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? সৈয়দ আহমদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিদ্যালয়ের প্রতিষ্ঠা করে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কত সালে শুরু হয়? 10 মে 1857 খ্রিস্টাব্দে 1857 বিদ্রোহ শুরু হয়। 1857 বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? মিরাটে এটা প্রথম শুরু হয়েছিল। 1857 সালে এই বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? এর প্রধান কারণ হিসেবে এনফিল্ড রাইফেলের যে চর্বিযুক্ত টোটা, সেটাতে মনে করা হতো যে গরু বা শূকরের চর্বি দিয়ে এটা তৈরি করা হয়, তাহলে এটা হিন্দু এবং মুসলিমদের ধার্মিক আঘাতে লাগে এবং তারা এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ছিলেন 1857 বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন। 29 মার্চ 1857 খ্রিস্টাব্দে তাকে ফাঁসি দেওয়া হয়। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর কি ভূমিকা পালন করেছিল? শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর 1857 বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। রানী লক্ষ্মীবাঈ কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল? রানী লক্ষ্মীবাঈ ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল। রানী লক্ষ্মীবাঈ কোথায় মৃত্যুবরণ করে? রানী লক্ষ্মীবাঈ গোয়ালিয়র 1858 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। নানা সাহেব কে ছিল? নানা সাহেব কানপুরের বিদ্রোহী নেতা ছিলেন, তিনি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে বিশেষ ভূমিকা পালন করে। বাজিরাও দ্বিতীয়ের পালিত পুত্র ছিল তিনি। তাতিয়া টোপি কে ছিলেন? তাতিয়া টোপি ছিলেন নানা সাহেবের সেনাপতি। কনওয়ার সিং কে ছিলেন? বিদ্রোহী নেতা, বিহারের বিদ্রোহী নেতা ছিল কনওয়ার সিং। 80 বছর বয়সে তিনি লড়াই করেছিলেন। বেগম হজরত মহল কে ছিলেন? লখনৌয়ের বিদ্রোহী নেত্রী ছিলেন বেগম হজরত মহল। 1857 বিদ্রোহ কত সালে দমন হয়? 1858 খ্রিস্টাব্দে। 1857 সালের বিদ্রোহের পর কি ঘটেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং সরাসরি ব্রিটিশ ক্রাউন বা মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে তার শাসনভার নেন। মহারানী ভিক্টোরিয়া কত সালে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়? 1858 খ্রিস্টাব্দে। আর 1877 সালে কায়সর ই হিন্দ তাকে বলা হয়, মানে সম্পূর্ণ ভারতের সম্রাজ্ঞী তাকে ঘোষণা করা হয়। ভারত শাসন আইন কত সালে পাস হয়? 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে কংগ্রেস এবং গান্ধী যুগ। জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 28 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রতিষ্ঠা করা হয়। আর এটা কে প্রতিষ্ঠা করেছিল? এটা প্রতিষ্ঠা করেছিল A.O. হিউম বা অ্যালান অক্টেভিয়ান হিউম। কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে। কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিল বদিরউদ্দিন ত্যাবজি। 1887 খ্রিস্টাব্দে তিনি হয়েছিলেন। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল
এনি বেসান্ত। কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিল? কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিল জর্জ ইউলো। দাদাভাই নওরোজি কে ছিলেন? দাদাভাই নওরোজি ছিলেন একজন অর্থবিদ। তিনি 3বার কংগ্রেসের সভাপতি ছিলেন। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দাদাভাই নওরোজি কোন তত্ত্বের জন্য বিখ্যাত? দাদাভাই নওরোজি সম্পদ নিষ্কাশন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ থিওরি তিনি দিয়েছিলেন, বা ভারত থেকে যে টাকা পয়সা এই ব্রিটেনে যাচ্ছে তার একটা থিওরি দিয়েছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে কংগ্রেসের উদারপন্থী নেতা ছিলেন বা অহিংসাবাদী নেতা ছিলেন, এবং তাকেই গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয়। গোপাল কৃষ্ণ গোখলেকে গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয়। বাল গঙ্গাধর তিলক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন। তিলকের বিখ্যাত উক্তি কি? তিলকের বিখ্যাত উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা নিয়ে ছাড়ব। লালা লাজপত রায় কে ছিলেন? লালা লাজপত রায় কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন, তাকে পাঞ্জাবের সিংহ বলা হয়। বিপিন চন্দ্র পাল কে ছিলেন? বিপিন চন্দ্র পাল কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন এবং সাংবাদিক ছিলেন। লাল বাল পাল বলতে কাদের বোঝানো হয়? লাল বাল পাল বলতে লাল দিয়ে লালা লাজপত রায়, বাল দিয়ে বাল গঙ্গাধর তিলক এবং পাল দিয়ে বিপিন চন্দ্র পালকে বোঝানো হয়। 3জন চরমপন্থী নেতাকে বোঝানো হয়। কংগ্রেস কত সালে 2 ভাগে বিভক্ত হয়? কংগ্রেস 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের মাধ্যমে 2টি চরমপন্থী এবং নরমপন্থী 2টি দলে বিভক্ত হয়। সুরাট বিভক্তের কারণ কি ছিল? উদারপন্থী ও চরমপন্থী 2টি মতবাদ। বঙ্গভঙ্গ কত সালে হয়? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। আর সেই সময় বাংলার ভাইসরয় কে ছিল? সেই সময় বাংলার ভাইসরয় ছিল লর্ড কার্জন। বঙ্গভঙ্গের ফলে বাংলা কয়টি ভাগে বিভক্ত হয়? বঙ্গভঙ্গের ফলে বাংলাকে 2টি ভাগে বিভক্ত করা হয়। একটি পূর্ববঙ্গ ও আসাম মিলে একটি রাজ্য হয়, এবং বঙ্গ বা যেটা বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ বলছি সেই অংশটা। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। স্বদেশী আন্দোলন কত সালে হয়েছিল? স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। আর স্বদেশী আন্দোলনের প্রথম বয়কট আন্দোলনের সূচনা হয়। বয়কট কথার অর্থ হচ্ছে ইংরেজি জিনিসপত্র ত্যাগ করা। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা হয়? মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে ঢাকায় এটার প্রতিষ্ঠা করা হয়। মুসলিম লীগের প্রতিষ্ঠা কে ছিল? মুসলিম লীগের প্রতিষ্ঠা ছিল নবাব সলিমুল্লাহ এবং আগা খান। মরলে মিন্টো সংস্কার কত সালে হয়? মরলে মিন্টো সংস্কার হয় 1909 খ্রিস্টাব্দে। মরলে মিন্টো সংস্কার কি ছিল? এটি একটি পৃথক নির্বাচন পদ্ধতি ছিল, যে মুসলিম এবং হিন্দুদের আলাদা আলাদা ভোটারের, যে জায়গাতে মুসলিম জনসংখ্যা বেশি সেই জায়গাতে মুসলিম লিডার হবে, যে জায়গাতে হিন্দু জনসংখ্যা বেশি সেইখানে হিন্দু লিডার হবে। এর ফলে কি প্রচুর পরিমাণে মাইগ্রেশন দেখা দেয়। যে জায়গাতে হিন্দুরা অল্প সংখ্যক ছিল সেই জায়গা থেকে হিন্দুরা পালিয়ে বহু সংখ্যক জায়গাতে পালিয়ে যায়, এবং মুসলিমদের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। কত খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তর হয়? 1911 খ্রিস্টাব্দে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়। দিল্লি দরবার কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে দিল্লি দরবার অনুষ্ঠিত হয়েছিল। গদর পার্টি কত সালে গঠিত হয়? গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে আমেরিকা সান ফ্রান্সিসকোতে এটা গঠিত হয়। গদর পার্টি কে প্রতিষ্ঠা করে? গদর পার্টি লালা হরদয়াল প্রতিষ্ঠা করে। প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের অবসান কখন হয়? প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় 1918 খ্রিস্টাব্দে। হোম রুল আন্দোলন কে শুরু করে? বাল গঙ্গাধর তিলক এবং এনি বেসান্ত 1916 খ্রিস্টাব্দে হোম রুল আন্দোলনের সূচনা করে। লখনৌ চুক্তি কত সালে হয়? লখনৌ চুক্তি হয় 1916 খ্রিস্টাব্দে। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এটি হয়েছিল। মহাত্মা গান্ধী কত সালে ভারতে ফিরে আসেন? মহাত্মা গান্ধী 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কি? গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল বিহারের চম্পারণে নীল চাষের বিরুদ্ধে তিনি আন্দোলন করেন। খেদা সত্যাগ্রহ কত সালে হয়? 1918 খ্রিস্টাব্দে গুজরাটে খেদা সত্যাগ্রহ হয়। আহমেদাবাদ মিল ধর্মঘট কত সালে হয়? 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদ মিলে শ্রমিকদের হয়ে তিনি আন্দোলন করেন। রাওলাট আইন কত সালে পাস হয়? 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাস হয়। রাওলাট আইন কি ছিল? এটি বিনা বিচারে গ্রেপ্তার ও আটকের ক্ষমতা, অর্থাৎ সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য
ইংরেজরা গ্রেপ্তার করে নিয়ে যেত, এটাকে বলা হতো রাওলাট আইন। রাওলাট আইনকে কালা কানুন বলা হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? এটি পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল? জালিয়ানওয়ালাবাগে জেনারেল ওডায়ার গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। জালিয়ানওয়ালাবাগে কতজন মানুষ মারা যান? সরকারি হিসাবে 379 জন মারা যান, কিন্তু প্রকৃত সংখ্যা হিসাবে মোটামুটি 1000-এর বেশি জন মারা যান। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? 1919 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়। খিলাফত আন্দোলনের নেতা কারা ছিল? মৌলানা মোহাম্মদ আলী এবং শৌকত আলী। আলী ভ্রাতৃদ্বয় খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে শুরু হয়। অসহযোগ আন্দোলনের মূল দাবি কী ছিল? অসহযোগ আন্দোলনের মূল দাবি ছিল স্বরাজ, খিলাফত রক্ষা এবং পাঞ্জাব অত্যাচারের তদন্ত। চৌরিচৌরা ঘটনা কত খ্রিস্টাব্দে হয়? চৌরিচৌরা ঘটনা 4 এবং 5 ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরখপুর জেলা চৌরিচৌরা নামক গ্রামে চৌরিচৌরার ঘটনা ঘটে। এখানে কি হয়? উত্তেজিত জনতা পুলিশ স্টেশনকে আগুন লাগিয়ে দেয় এবং 22 জন পুলিশ এতে মারা যায়। স্বরাজ পার্টি কত সালে গঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয়, আর এর প্রতিষ্ঠাতা ছিল চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দে ভারতে আসে। সাইমন কমিশনে বয়কট করা হয় কেন? সাইমন কমিশনে সদস্য হিসাবে কোনো ভারতীয় ছিল না। সাইমন কমিশনের বিরুদ্ধে যে স্লোগান দেওয়া হয়েছিল সেটি কি? সাইমন গো ব্যাক। লালা লাজপত রায়ের কিভাবে মৃত্যু হয়? সাইমন কমিশনের বিরুদ্ধে মিছিলে 1928 খ্রিস্টাব্দে লাহোর স্টেশনে তাকে লাঠি দ্বারা মারা হয় এবং তার ফলে তার মৃত্যু হয়। নেহরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? মতিলাল নেহরু কর্তৃক 1928 খ্রিস্টাব্দে নেহরু রিপোর্ট পাবলিশ হয়। স্বাধীনতা সংগ্রামের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব বা পূর্ণ স্বরাজের প্রস্তাব কোন অধিবেশনে গৃহীত হয়? লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে, যেটা জওহরলাল নেহরুর নেতৃত্বে হয়েছিল। সেখানে পূর্ণ স্বাধীনতার দাবি রাখা হয়। পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়? 26 জানুয়ারি 1930 খ্রিস্টাব্দ থেকে প্রত্যেক 26 জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়। লাহোর অধিবেশনের সভাপতি কে ছিল? লাহোর অধিবেশনের সভাপতি ছিল জওহরলাল নেহরু। আইন অমান্য আন্দোলন কত সালে হয়? 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন হয়। ডান্ডি মার্চ কত সালে হয়েছিল? 12ই মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত 1930 খ্রিস্টাব্দে ডান্ডি মার্চ হয়েছিল বা ডান্ডি সত্যাগ্রহ বলা হয়। এখানে গান্ধীজি তার 76 জন সদস্য নিয়ে 388 কিলোমিটার পদ অতিক্রম করে সবরমতী আশ্রম থেকে ডান্ডি সমুদ্র সৈকতে গিয়ে তিনি লবণ তৈরি করেন, আর এই ঘটনা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। প্রথম গোলটেবিল বৈঠক কত সালে হয়? 1930 খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়। প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেসের অংশ নেয় কেন? প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশ নেয় না কেন? প্রথম গোলটেবিল বৈঠক কংগ্রেস এটা বয়কট করে। গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়? গান্ধী আরোইন চুক্তি হয় 5 মার্চ 1931 খ্রিস্টাব্দে, আর গান্ধী আরোইন চুক্তি হিসাবে কংগ্রেসকে এই গোল টেবিল বৈঠকগুলোতে অংশগ্রহণ করতে হয়। দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় কত সালে? 1931 খ্রিস্টাব্দে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি কে ছিল? মহাত্মা গান্ধী। তৃতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয়? 1932 খ্রিস্টাব্দে তৃতীয় গোল টেবিল বৈঠক হয়। কমিউনাল অ্যাওয়ার্ড কত সালে ঘোষিত হয়? 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হয়। কমিউনাল অ্যাওয়ার্ড কি ছিল? দলিতদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা। পুনা চুক্তি কত সালে হয়? 28 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি এবং ডক্টর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। পুনা চুক্তির সিদ্ধান্ত কী হয়েছিল? যে দলিতদের জন্য আসন সংরক্ষণ করা হবে এবং পৃথক নির্বাচন হবে না। ভারত শাসন আইন কত সালে পাস হয়?
1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয়। 1937 সালে নির্বাচনে কে জয়লাভ করে? ভারতীয় জাতীয় কংগ্রেসে 11টি প্রদেশ এটাতে 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে 11টির মধ্যে 8টিতে ভারতের জাতীয় কংগ্রেস জয়লাভ করে। ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করে? ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করে 1939 খ্রিস্টাব্দে। নেতাজি সুভাষচন্দ্র বোস কোন অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি ছিলেন? তিনি ত্রিপুরী এবং হরিপুরা অধিবেশনের নেতৃত্ব দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল? পট্টভি সীতারামাইয়া। আগস্ট প্রস্তাব কত সালে দেওয়া হয়? আগস্ট প্রস্তাব দেওয়া হয় 1940 খ্রিস্টাব্দে। পাকিস্তান প্রস্তাব কত সালে গৃহীত হয়? 23 মার্চ 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের প্রস্তাব গৃহীত হয়। পাকিস্তান প্রস্তাব কে উপস্থাপন করেছিল? পাকিস্তান প্রস্তাব উপস্থাপন করেছিল A.K. ফজলুল হক। ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশনের প্রধান কে ছিল? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ক্রিপস মিশন ব্যর্থ কেন হয়? কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই প্রত্যাখ্যান করে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 8 আগস্ট 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কি ছিল? ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে, করব অথবা মরব। ডু অর ডাই কে বলেছিল? ডু অর ডাই বলেছিল গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারত ছাড়ো আন্দোলনের কোন নেত্রীর নেতৃত্ব দেন? অরুণা আশফ আলী এর নেতৃত্ব দেন। সুভাষচন্দ্র বোস কত সালে ভারত ত্যাগ করেন? 1941 খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করেন। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। তিনি 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে। সুভাষচন্দ্র বোস কোথায় যান? সুভাষচন্দ্র বোস ভারত ত্যাগ করে প্রথমে আফগানিস্তান, তারপরে জার্মানি এবং শেষে জাপান তিনি যান। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? আজাদ হিন্দ ফৌজ ক্যাপ্টেন মোহন সিং 1942 খ্রিস্টাব্দে পুনর্গঠন করে সুভাষচন্দ্র বোস 1943 খ্রিস্টাব্দে। রাসবিহারী বোস সুভাষচন্দ্র বসুর কাছে এটাই স্থানান্তর করে 1943 খ্রিস্টাব্দে। আজাদ হিন্দ সরকার কত সালে গঠিত হয়? 21 অক্টোবর 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠিত হয়। তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বক্তব্যটি কে দিয়েছিল? এই বক্তব্যটি দিয়েছিল সুভাষচন্দ্র বোস। জয় হিন্দ স্লোগান কে দেন? জয় হিন্দ স্লোগান সুভাষচন্দ্র বোস দিয়েছিল। আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর নাম কি ছিল? আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর নাম ছিল রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল। ইম্ফল এবং কোহিমার যুদ্ধ কত সালে হয়? 1944 খ্রিস্টাব্দে ইম্ফল এবং কোহিমার যুদ্ধ হয়। সুভাষচন্দ্র বোস কত সালে মৃত্যুবরণ করে? 18 আগস্ট 1945 খ্রিস্টাব্দে তাইওয়ানের বিমান দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করে। এটা অনেক বিতর্কিত ঘটনা। ওয়াভেল পরিকল্পনা কত সালে পাস হয়? 1945 খ্রিস্টাব্দে ওয়াভেল পরিকল্পনা পাস হয়। সিমলা সম্মেলন কত সালে হয়? 1945 খ্রিস্টাব্দে সিমলা সম্মেলন হয়। সিমলা সম্মেলনে কংগ্রেসের সভাপতি সেই সময় কে ছিল? কংগ্রেসের সেই সময় সভাপতি ছিল মৌলানা আবুল কালাম আজাদ। আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় হয়? আজাদ হিন্দ ফৌজের বিচার হয় লাল কেল্লায়, দিল্লির লাল কেল্লায় 1945 থেকে 1946। আজাদ হিন্দ ফৌজের 3 অফিসার কারা ছিল? আজাদ হিন্দ ফৌজের 3 অফিসার ছিল শাহনওয়াজ খান, গুরবক্স সিং টিল্লন আর প্রেম কুমার সোগাল। নৌ বিদ্রোহ কত সালে হয়? নৌ বিদ্রোহ 18 থেকে 23 ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ সূচনা হয়। আর এটা কোথায় হয়েছিল? এটা মনে রাখবে যে বোম্বেতে হয়েছিল, বোম্বেতে তলবার নামক জাহাজের উপরে। ক্যাবিনেট মিশন কত সালে আসে? 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন আসে। ক্যাবিনেট মিশনের কে কে ছিলেন? লর্ড প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং A.V. আলেকজান্ডার।
প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে কত সালে হয় পালিত হয়? 16ই আগস্ট থেকে 19 আগস্ট 1946 খ্রিস্টাব্দে কলকাতায় এটি পালিত হয়। এটাকে গ্রেট কলকাতা কিলিং বলা হয়, যেখানে প্রচুর পরিমাণে হিন্দু গণহত্যা হয়েছিল। নোয়াখালী দাঙ্গা কত সালে হয়? অক্টোবরে লক্ষ্মী পূজার সময় নোয়াখালী দাঙ্গা হয়, আর এই দাঙ্গার ফলে কি নোয়াখালী জায়গাটি বাংলাদেশে প্রবেশ করে যায়। অন্তর্বর্তী সরকার কত সালে গঠিত হয়? 2 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিল? জওহরলাল নেহরু। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে ঘোষিত হয়? 3 জুন 1947-এ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা চালু হয়, ঘোষিত হয়। লর্ড মাউন্টব্যাটেন কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিল। ভারতের স্বাধীনতা আইন কত সালে পাস হয়? 18 জুন 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন পাস হয়। রেড ক্লিফ লাইন কে টানেন? স্যার সিরিল রেড ক্লিফ লাইন টানেন। ভারত স্বাধীনতা লাভ করে কত সালে? 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তান স্বাধীনতা লাভ করে কবে? 14ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল পণ্ডিত জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী 1948 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধান কত সালে রচিত হয়? 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান রচিত হয়, আর 26 নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। 2015 আগে পর্যন্ত এটাকে আইন দিবস হিসাবে পালন করা হতো। সংবিধান রচনার কমিটি সভাপতি কে ছিলেন? সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের সভাপতি কে ছিল? গণপরিষদের সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের লৌহ পুরুষ ছিলেন, আর তার নাম অনুযায়ী স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়। দেশীয় রাজ্য একীকরণে কে নেতৃত্ব দিয়েছিল? দেশীয় রাজ্য একীকরণে সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিল। হায়দ্রাবাদ ভারতে যুক্ত হয় কত সালে? হায়দ্রাবাদ ভারতে যুক্ত হয় 1948 খ্রিস্টাব্দে অপারেশন পোলো এর মাধ্যমে, পুলিশ অ্যাকশনের মাধ্যমে। জুনাগড় ভারতে কখন যুক্ত হয়? 1948 খ্রিস্টাব্দে ভারতে যুক্ত হয়। মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল? মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গডসে, আর নাথুরাম গডসে মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণ ফ্যামিলির ছিলেন। মহাত্মা গান্ধী কোথায় শহীদ হন? মহাত্মা গান্ধী বিড়লা হাউস দিল্লিতে শহীদ হন। গান্ধীজির হত্যা কত সালে হয়? গান্ধীজির হত্যা হয় 30 জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ কত সালে হয়? 1947-48 খ্রিস্টাব্দে কাশ্মীরকে নিয়ে প্রথম ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কত সালে হয়? 1956 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয়। অন্ধ্রপ্রদেশ কত সালে গঠিত হয়? প্রথম ভাষাভিত্তিক রাজ্য 1953 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। পট্টি শ্রীরামালু কে ছিলেন? অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য অনশনে তিনি শহীদ হয়েছিলেন। পঞ্চশীল নীতি কত সালে স্বাক্ষরিত হয়? 1954 খ্রিস্টাব্দে ভারত এবং চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। বান্দুং সম্মেলন কত সালে হয়? 1955 খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন হয়। জোট নিরপেক্ষ আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলন হয়েছিল। দ্বিতীয় ভারত আর পাকিস্তান যুদ্ধ কত সালে হয়? 1965 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয়। তাসকেন্ট চুক্তি কত সালে হয়েছিল? 1966 খ্রিস্টাব্দে তাসকেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। লাল বাহাদুর শাস্ত্রী কবে প্রধানমন্ত্রী হয়? 1964 খ্রিস্টাব্দে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী তাসকেন্ট চুক্তির পরে তার মৃত্যু হয় তাসকেন্টে। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দিয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়েছিল কোথায়? লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়েছিল তাসকেন্টে 1966 খ্রিস্টাব্দে। ইন্দিরা গান্ধী কবে সিংহাসনে বসেন? ইন্দিরা গান্ধী সিংহাসনে বসেন 1966 খ্রিস্টাব্দে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর
জয়লাভ করে। তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1971 খ্রিস্টাব্দে, আর 16ই ডিসেম্বর 1971 এটি বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। সিমলা চুক্তি কত সালে হয়? 1972 খ্রিস্টাব্দে। পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা কত সালে হয়? 18ই মে 1974 খ্রিস্টাব্দে পোখরানের পারমাণবিক পরীক্ষা হয়। আর এটার কি নাম ছিল? এটার নাম ছিল, এই পরীক্ষাটার নাম ছিল ইসমাইলিং বুদ্ধা। জরুরি অবস্থা কত সালে জারি হয়? 25 জুন 1975 খ্রিস্টাব্দে জরুরি অবস্থা জারি হয়। জনতা পার্টি সরকারে কত সালে ক্ষমতায় আসে? 1977 খ্রিস্টাব্দে। মোরারজি দেশাই কবে প্রধানমন্ত্রী হয়? 1977 খ্রিস্টাব্দে। অপারেশন ব্লু স্টার কত সালে হয়? 1984 খ্রিস্টাব্দে। ভিন্ডরাওয়ালাকে হত্যা করার জন্য স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার শুরু করা হয়। ইন্দিরা গান্ধীর সময় এটি হয়েছিল। ইন্দিরা গান্ধীর হত্যা হয় কত সালে? 31 অক্টোবর 1984 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর হত্যা করা হয়। রাজীব গান্ধী কবে প্রধানমন্ত্রী হন? 1984 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয় এবং তিনি অ্যান্টি ডিফেক্টিং ল তিনি লাগু করেন। বোভরস কেলেঙ্কারি কত সালে হয়েছিল? বোভরস কেলেঙ্কারি 1987 খ্রিস্টাব্দে হয়েছিল। বি.ভি. সিং কবে প্রধানমন্ত্রী হয়? 1989 খ্রিস্টাব্দে তিনি প্রধানমন্ত্রী হন। মন্ডল কমিশনের রিপোর্ট কত সালে কার্যকর হয়? 1990 খ্রিস্টাব্দে মন্ডল কমিশনের রিপোর্ট কার্যকরী হয়। আর এই মন্ডল কমিশনের রিপোর্ট হিসাবে ওবিসি চালু হয়। রাজীব গান্ধীর হত্যা কত সালে হয়? 21 মে 1991 খ্রিস্টাব্দে তামিলনাড়ুতে তার হত্যা হয়। পি.ভি. নরসিংহ রাও কবে প্রধানমন্ত্রী হয়? 1991 খ্রিস্টাব্দে। অর্থনৈতিক উদারীকরণ কত সালে হয়? 1991 খ্রিস্টাব্দে। মনমোহন সিং কবে প্রথম অর্থমন্ত্রী হয়? 1991 খ্রিস্টাব্দে। বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল কত খ্রিস্টাব্দে? 6 ডিসেম্বর 1991 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। দ্বিতীয় পোখরান পারমাণবিক পরীক্ষা কত সালে হয়? 11 থেকে 13 মে 1998 খ্রিস্টাব্দে পোখরান পারমাণবিক পরীক্ষা হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী কবে প্রধানমন্ত্রী হয়েছিল? 1998 খ্রিস্টাব্দে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। কার্গিল যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? কার্গিল যুদ্ধ হয় 1999 খ্রিস্টাব্দে, মে থেকে জুনের মধ্যে হয়েছিল, আর এটিতে ভারত জয়লাভ করে। ভারতীয় সংসদ আক্রমণ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 13ই ডিসেম্বর 2001-এ ভারতের সংসদে আক্রমণ হয়েছিল। গুজরাট দাঙ্গা কত সালে হয়? 2002 সালে ফেব্রুয়ারি থেকে মার্চে গুজরাট দাঙ্গা হয়। মনমোহন সিং কবে প্রধানমন্ত্রী হন? 2004 সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়। মুম্বাই সন্ত্রাসী হামলা কত সালে হয়েছিল? 26 থেকে 29 নভেম্বর 2008 খ্রিস্টাব্দে মুম্বাই সন্ত্রাসী হামলা হয়েছিল। তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠিত হয়? 2 জুন 2014 খ্রিস্টাব্দে ভারতে 29তম রাজ্য হিসাবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। সবচেয়ে নবীনতম রাজ্য এটি। নরেন্দ্র মোদী কবে ভারতের প্রধানমন্ত্রী হয়? 26 মে 2014 খ্রিস্টাব্দে। সার্জিক্যাল স্ট্রাইক কত সালে হয়? 28 থেকে 29 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দে। নোটবন্দি কত সালে হয়? 8 নভেম্বর 2016 খ্রিস্টাব্দে। জিএসটি বা পণ্য সেবা কর কত সালে হয়? 11 জুলাই 2017 খ্রিস্টাব্দে। বালাকোট এয়ার স্ট্রাইক কত সালে হয়? 26 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দে হয়। ধারা 370 বাতিল হয় কত সালে? 5 আগস্ট 2019 খ্রিস্টাব্দে 370 ধারা বাতিল হয়। জম্মু কাশ্মীর কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়? 2টি, একটা জম্মু কাশ্মীর এবং লাদাখ। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন কত সালে পাস হয়? ডিসেম্বর 2019-এ। কোভিড-19 এর লকডাউন কত সালে ঘোষিত হয়? 25 মার্চ 2020-তে। পরবর্তীতে আমরা কিছুগুলি মিশ্রিত কোয়েশ্চেন আমরা করব, যেখানে আমাদের সব চ্যাপ্টার থেকে আমাদের কোয়েশ্চেন থাকবে। সিন্ধু সভ্যতা কোন স্থানে অগ্নিকুণ্ড পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কালীবঙ্গান ও লোথালে অগ্নিকুণ্ড পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার কোন স্থানে ঘোড়ার দাঁত পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার সুরকাটোটাতে ঘোড়ার দাঁত এবং হাড় পাওয়া গেছে। বৈদিক যুগের গ্রভূতি কি?
দূরত্ব মাপার একক। ষোড়শ মহাজনপদের সবচেয়ে ছোট মহাজনপদ কোনটি ছিল? মৎস্য ছিল সবচেয়ে ছোট মহাজনপদ। মেগাস্তিনিসের বর্ণনায় পাটলিপুত্রের জনসংখ্যা কত ছিল? প্রায় 4 লক্ষ। অশোকের কোন শিলালেখে বৌদ্ধ ধর্মের কথা নেই? 12 নম্বর শিলালেখে বৌদ্ধ ধর্মের কথা নেই। কলিঙ্গের রাজধানী কোথায় ছিল? কলিঙ্গের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। গান্ধার শিল্পকলা কোন যুগে বিকশিত হয়? কুষাণ যুগে বিকশিত হয়। মথুরা শিল্পকলা কি ছিল? ভারতীয় শিল্পকলার দেশীয় ঐতিহ্য। কুষাণ যুগের বিখ্যাত বৌদ্ধ দার্শনিক কে ছিল? কুষাণ যুগের বিখ্যাত বৌদ্ধ দার্শনিক ছিল নাগার্জুন। তিনি শূন্য তত্ত্ববাদ দিয়েছিলেন। চরক কোন যুগের চিকিৎসক ছিল? চরক কুষাণ যুগের চিকিৎসক ছিল। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার ওজন কত ছিল? 8 থেকে 9 গ্রাম। গুপ্ত যুগের কোন বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? তাম্রলিপ্ত বন্দর এবং ভুগু কচ্ছ বন্দর। ফা হিয়ানের বর্ণনায় ভারতের কোন অংশের প্রশংসা আছে? মধ্যদেশ বা গঙ্গা উপত্যকার বর্ণনা রয়েছে। হিউয়েন সাং ভারতে কত বছর ছিলেন? হিউয়েন সাং ভারতে 16 বছর ছিলেন, 629 থেকে 645। হিউয়েন সাং কতগুলি বৌদ্ধ গ্রন্থ চীনে নিয়ে যান? 657টি বৌদ্ধ গ্রন্থ চীনে নিয়ে যান। পাল যুগে শিক্ষার কোন 3টি কেন্দ্র বিখ্যাত ছিল? নালন্দা, বিক্রমশিলা এবং অদন্তপুরী। পাল চিত্রকলার বিষয়বস্তু কি ছিল? বৌদ্ধ দেবতা এবং জাতকের কাহিনী। রাজপুত যুগের বিখ্যাত দুর্গ কোনগুলি? চিত্তোর, রণথম্বর, গোয়ালিয়র, আম্বের। আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ করেছিল? সৈন্যদের কম বেতনে রাখতে এবং বিরোধ রুখতে। মোহাম্মদ বিন তুগলক কোন নতুন মুদ্রা চালু করতে চেয়েছিল? ব্রোঞ্জের টোকেন কারেন্সি বা রৌপ্য মুদ্রা সমান মূল্য চালু করতে চেয়েছিল। বাহমনি সুলতানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন? মোহাম্মদ শাহ প্রথম। বিজয়নগরের রাজারা কোন উপাধি ব্যবহার করতেন? হিন্দু রায়, সুরত্রাণ বা হিন্দু ধর্মরক্ষক। কৃষ্ণদেব রায়ের রাজসভায় কতজন মহাকবি ছিল? কৃষ্ণদেব রায়ের সভায় অষ্টদিগ্গজ ছিল, 8 জন মহাকবি ছিল। বাবরের সেনাপতির কত সৈনিক নিয়ে পানিপথে যুদ্ধ করেছিল? বাবরের মোট 12 থেকে 15,000 সেনা নিয়ে পানিপথে যুদ্ধ করেছিল। হুমায়ুন নামা কে লেখেন? হুমায়ুন নামা রচনা করে গুলবেদন বেগম। আকবর কত বছর বয়সে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে? 13 বছর বয়সে। আকবরের নবরত্নের একমাত্র হিন্দু সঙ্গীতজ্ঞ কে ছিল? তানসেন। মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় কোন সম্রাটের আমলে? জাহাঙ্গীরের আমলকে মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়। শাহজাহান কতটি স্মৃতিসৌধ নির্মাণ করে? 10টি স্মৃতিসৌধ নির্মাণ করে। তার মধ্যে তাজমহল, লালকেল্লা, জামা মসজিদ ইত্যাদি উল্লেখযোগ্য। তাজমহল নির্মাণে কত বছর লেগেছিল? মোট 22 বছর লেগেছিল। তাজমহল নির্মাণে কত টাকা খরচা হয়েছিল? প্রায় 3 কোটি টাকা খরচা হয়েছিল তৎকালীন সময়ের অনুযায়ী। অরঙ্গজেবের কতবার দাক্ষিণাত্যে অভিযান চালান? অরঙ্গজেব জীবনে 25 বছর দাক্ষিণাত্যে অতিবাহিত করে। শিবাজি কতবার সুরাট লুট করে? শিবাজি 2 বার 1664 এবং 1670 খ্রিস্টাব্দে সুরাট লুট করে। শিবাজির অভিষেক কোথায় হয়? শিবাজির অভিষেক হয়েছিল রায়গড় দুর্গে 1674 খ্রিস্টাব্দে। পেশওয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিল? পেশওয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল বালাজি বাজিরাও। পেশওয়া কথার অর্থ কি? পেশওয়া কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 14 জানুয়ারি 1761 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা বনাম আহমদ শাহ আবদালি। আর মারাঠাদের দিক থেকে কে নেতৃত্ব দিয়েছিল? মারাঠাদের দিক থেকে নেতৃত্ব দিয়েছিল সদাশিব রাও। এই ক্ষেত্রে পেশওয়া এটাতে অংশগ্রহণ করেনি। পানিপথের তৃতীয় যুদ্ধের ফলাফল কি হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধের ফলাফল হয়েছিল মারাঠা শক্তির পতন হয়েছিল। মহীশূরের স্বাধীনতা কত সালে শেষ হয়? 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যুর পর মহীশূরের স্বাধীনতা খর্ব হয় বা শেষ হয়। শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে মহারাজা রঞ্জিত সিং।
রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? রঞ্জিত সিং এর রাজধানী ছিল লাহোর। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয় কত সালে? 1845 খ্রিস্টাব্দে। অমৃতসরের সন্ধি হয় কত খ্রিস্টাব্দে? অমৃতসরের সন্ধি হয় 1809 খ্রিস্টাব্দে। মহারাজা রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ হয় কত সালে? দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ বা এটাকে গুজরাটি যুদ্ধ বলা হয়, এটা 1848 থেকে 1849 খ্রিস্টাব্দে হয়েছিল। পাঞ্জাব ব্রিটিশের অধীনে আসে কত সালে? 1849 খ্রিস্টাব্দে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি? ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ হলো সন্ন্যাসী বিদ্রোহ, 1663 থেকে 1800 খ্রিস্টাব্দ। পাগলাপন্থী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1825 থেকে 1833। ময়মনসিংহে এই বিদ্রোহ হয়েছিল। ফরাজি আন্দোলন কে শুরু করে? ফরাজি আন্দোলন শুরু করেছিল হাজি শরীয়তুল্লাহ। তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিল? ওয়াহাবি আন্দোলনের নেতা ছিল তিতুমির। ওয়াহাবি আন্দোলন কে শুরু করেছিল? ওয়াহাবি আন্দোলন শুরু করেছিল সৈয়দ আহমদ বেরলভী। মুন্ডা বিদ্রোহ কত সালে হয়? মুন্ডা বিদ্রোহ হয় 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। বিরসা মুন্ডা কে ছিল মুন্ডা বিদ্রোহের নেতা? আর এই বিদ্রোহের ছিল ধরতি আবা বা পৃথিবীর পিতা। সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ নেতৃত্ব দেন কারা? সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন সিদুক এবং কানু। নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় হয়েছিল। নীল দর্পণ নাটকটি কে রচনা করে? নীল দর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র রচনা করে। রামসি বিদ্রোহ কত সালে হয়েছিল? রামসি বিদ্রোহ হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। মহারাষ্ট্রে এটা হয়েছিল। ভিল বিদ্রোহের নেতা কে ছিল? ভিল বিদ্রোহের নেতা ছিল শ্রীরাম। কুকা আন্দোলন কে শুরু করে? কুকা আন্দোলন শুরু করেছিল গুরু রাম সিং। বাংলায় ইংরেজি শিক্ষা কে চালু করে? রাজা রামমোহন রায়। হিন্দু কলেজে প্রথম ইংরেজি শিক্ষা চালু করে। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। কলকাতা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1857 খ্রিস্টাব্দে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কত সালের লেখা? 1876 খ্রিস্টাব্দে আনন্দ মঠ উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম এই গানটি নেওয়া হয়েছে। আর এটি কংগ্রেসের 1896 কলকাতা অধিবেশনে এই গানটিকে গাওয়া হয়। স্বামী বিবেকানন্দ শিকাগোতে কত সালে বক্তৃতা দেন? 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে। আমার দেশ পত্রিকা কে সম্পাদনা করে? কৃষ্ণ কুমার মিত্র। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করে? শিশির কুমার ঘোষ এবং মতিলাল নেহরু। কেশরী পত্রিকা কে সম্পাদনা করে? বাল গঙ্গাধর তিলক। বন্দে মাতরম পত্রিকার কে সম্পাদনা করে? অরবিন্দ ঘোষ এবং বিপিনচন্দ্র পাল। যুগান্তর পত্রিকার কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে রবীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত। হিন্দু পত্রিকা কে প্রকাশিত করে? হিন্দু পত্রিকা কোথায় প্রকাশিত হয়? মাদ্রাজে 1887 খ্রিস্টাব্দে। আর হরিশ্চন্দ্র মুখার্জি এটার প্রতিষ্ঠা করেন। ইয়ং ইন্ডিয়া পত্রিকাকে সম্পাদনা করেন মহাত্মা গান্ধী। হরিজন পত্রিকাকে প্রকাশ করে মহাত্মা গান্ধী। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কাকে বলা হয়? ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বলা হয় মঙ্গল পাণ্ডেকে। অমৃতবাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করে শিশির কুমার ঘোষ। তাহলে আমাদের মোটামুটি 1000-এর বেশি আমরা কোয়েশ্চেন করে ফেলেছি ইতিমধ্যে। আর আশা করি তোমাদের এই কোয়েশ্চেনগুলোর থেকেই তোমরা কমন পাবে। তো অতি অবশ্যই এই ভিডিওটাকে তোমরা কমপ্লিট করে দেখবে, তোমাদের অনেকটা কাজে লাগবে। আর এটাকে বারবার তোমরা শুনতে থাকবে, যেহেতু এটা 2.5 ঘন্টার আমাদের টোটাল ভিডিওটা হচ্ছে। তাহলে তোমরা কি একাধিকবার এটাকে রিভিশন করতে পারবে, ফলে কি আমাদের এক্সামের আগে পর্যন্ত তোমরা 3-4 বার এটাকে রিভিশন করে নেবে। তাহলে তোমাদের মোটামুটি প্রায় সব অ্যান্সারগুলো তোমরা করতে পারবে এক্সামের মধ্যে। আমাদের সামনের যে WBPE এক্সাম আছে তার মধ্যে মোটামুটি 5 থেকে 7টা ইতিহাসের কোয়েশ্চেন আসবে। আর আমি এতটা এনশিওর যে সব কোয়েশ্চেনগুলো এখান থেকে আসবে। যারা এই
ক্লাসে নতুন থাকছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।